নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। এক ফোনে বাংলা শুরুতে আমরা যে খবরের দিকে নজর রাখবো, বাংলাদেশের ভোটার কার্ডে শ্বশুর বাবা। হিঙ্গলগঞ্জে আস্তানা অনুপ্রবেশকারী নাজমুল গাজীর। আর নাজমুলের আসল বাড়ি বাংলাদেশের টাউন শ্রীপুরে। ভারতে সেই হিঙ্গলগঞ্জের বাসিন্দার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। বাংলাদেশের এই ভোটার কার্ডে শ্বশুর বাবা কিভাবে হলো, অনুপম আর রয়েছে আরো বিস্তারিত জানাবে। অনুপম, দেখো জুমেলা, এই যে হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জে এই দুটি এলাকায় আমরা এক না একাধিক কিন্তু এরকম বাংলাদেশিদের খবর কিন্তু আমরা পরপর আমরা দেখিয়ে যাচ্ছি। আজকে আবারও নাজমুল গাজী বলে এক ব্যক্তি, তিনি বাংলাদেশ থেকে সীমান্ত পার হয়ে অবৈধভাবে তিনি ভারতে ঢোকেন এবং হিঙ্গলগঞ্জের যে রামেশ্বরপুর বরুণহাট পঞ্চায়েত, সেখানকার সুতিরাটি সর্দারপাড়া এলাকায় সেখানে নূর ইসলাম গাজী বলে এক ভদ্রলোকের বাড়ি আশ্রয় নেয় এবং সেই নূর ইসলাম গাজীর মেয়েকে বিয়ে করেন এবং পরবর্তীতে সেই নূর ইসলাম গাজীকে বাবা সাজিয়ে তার ভোটার লিস্টে তিনি নাম তোলেন এবং এখানে কিন্তু ভারতীয় যত রকম সুযোগ সুবিধা আছে সবকিছুই তিনি ভোগ করছেন এবং এলাকায় তিনি একেবারে অনুপম সঙ্গে থাকো, কি বলছেন তারা শোনাবো। নুরুল ইসলাম গাজী আপনার কি হয়? আব্বা। আপনার বাড়ি তো বাংলাদেশে, তাহলে নুরুল ইসলাম গাজী তো আপনার শ্বশুর হয়, তাহলে আপনার বাবা হলো কি করে? আমার নানার বাড়ি এটা। ছোটবেলার থেকে আমার মামার কাছে আমি মানুষ। শ্বশুরকে বাবা সাজিয়ে আপনি ভোটার লিস্টে নাম তুললেন কেন? আমাদের আদি বাড়ি ছিল হাসনাবাদ কালীবাড়ি। বাবারা ওখানে চলে গেলে আমি যাই। ওদের এখানে ছিল না সে সময়, বাবারা চলে গেল সেই সময় বাবারা চলে গেল। হ্যাঁ, আমার মামার কাছে মানুষ। 2002 সালেও তো আপনার ভোটার লিস্টে নাম নেই। না না, শ্বশুরকে তো আপনি বাবা সাজিয়েছেন। আমি ছোটবেলাতে আছি এখন সেই হিসেবে। নুরুল ইসলাম গাজী আপনি কি হয়? বাবা। আপনার বাবা? তা আপনার বাবাকে আপনার স্বামী বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে, কারণটা? কারণ এখানে মামার বাড়ি থাকতো, দেখাশোনা করে বিয়ে করেছি, তারপর আমার বাবার ওই কাগজপত্র। অর্থাৎ আশ্রয়দাতার মেয়েকে বিয়ে করে এখানেই বসবাস এবং তারপর শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতের ভোটার কার্ড। এই ঘটনা সামনে আসার পর প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে অনুপম? দেখো, প্রশাসন এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম ব্যবস্থা নেয়নি। যদিও আমরা এই যে রামেশ্বরপুর বরুণহাট পঞ্চায়েতের যে প্রধান আবুল কালাম, তার কাছে আমরা কিন্তু এই বিষয়ে যখন জিজ্ঞাসা করলাম, তিনি যেটা জানিয়েছে যে অবৈধভাবে যারা ভোটার হয়েছে তাদেরকে ভারতে সংবিধান অনুযায়ী তাদেরকে রাখা যাবে না। বিএলও যারা আছে বা প্রশাসনিক কর্তা যারা আছে তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিক, দরকার হলে আইনত ব্যবস্থা এর বিরুদ্ধে করা হোক এবং ভোটার লিস্টের থেকে নাম বাদ দেওয়া হোক, এমনটাই কিন্তু দাবি করেছে পঞ্চায়েতের প্রধান। তবে আজকে কিন্তু বিএলওরা কিন্তু প্রত্যেক বাড়িতে বাড়িতে কিন্তু সার্ভে করতে যাবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার প্রক্রিয়া শুরু হবে। এখন দেখার বিষয় যে এই বিএলওরা এই যে নাজমুল গাজীর নাম বাদ দেয় কিনা, এটাই কিন্তু সবথেকে দেখার বিষয়। ধন্যবাদ। বিষয়টা তো আমার জানা ছিল না, তো এটা একদম ঘৃণ্য অপরাধ, এটা করা ঠিক হয়নি। তো আমি অবশ্যই প্রশাসনকে জানাবো যে যাতে নির্বাচন কমিশন এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়। 2002 সালে ভোট দিয়েছেন, কিন্তু কমিশনের আপলোড করা লিস্টে নাম নেই। কোনো বুথে আবার 100-র বেশি ভুতুড়ে ভোটার। এক এক জায়গায় এক এক রকম অভিযোগ। ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর চালু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। এর আগে পশ্চিমবঙ্গে এসআইআর হয় 2002 সালে। সেবার লিস্টে নাম থাকলে এবার আর কোনো নথি দেখাতে হবে না। সেই 2002-এর ভোটার লিস্ট নিয়েই ভুরি ভুরি অভিযোগ। যেমন দক্ষিণ 24 পরগনার বারুইপুর, এখানকার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস ভদ্র, তিনি 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার দাবি 2002 সালে ভোট দিয়েছেন, কিন্তু এবার কমিশনের আপলোড করা ভোটার তালিকা যাচাই করে দেখতে গিয়ে দেখেন সেখানে তার নাম নেই। একইভাবে 2 এবং 13 নম্বর ওয়ার্ডের প্রায় 100 জন ভোটারের নাম বাদ গিয়েছে বলে দাবি তৃণমূল কাউন্সিলরের। যদি আমরা একটা জনপ্রতিনিধি হিসেবে আমাদের যদি নাম বাদ যায়, তাহলে সাধারণ মানুষের নাম ভোটার লিস্ট থেকে থাকবে কি করে, এটাই এখন চিন্তাধারা। একটা রাজনৈতিক চক্রান্ত। এই করেই কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের যেমন নাম বাতিল করে ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করছে, জনপ্রতিনিধিদের ক্ষেত্রে সেই একই জিনিস হচ্ছে। হুগলির আরামবাগেও একই অভিযোগ। এখানকার বাসিন্দা সরবরাজ উদ্দিন খান এবং সিরাজ উদ্দিন খান, 2 ভাই। তাদের দাবি 2002 সালে ভোট দিয়েছেন, কিন্তু কমিশনের আপলোড করা 2002-এর লিস্টে তাদের নাম নেই। 1995-এ যে হচ্ছে ভোটার লিস্ট,
আমরা সেই তখন থেকে ভোট দিয়ে আসছি, আমার তাতে নামও আছে। তার পর যে 2025 পর্যন্ত আমার নামটা আছে, কিন্তু 2002-এ শুধু এটা নাম নেই। আতঙ্কিত মানে অনেকটাই আতঙ্কিত আছি, কি হবে না হবে। এখন তো বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম কথা বলছে, তো এই কারণে অনেকটাই আতঙ্কিত আছে। বীরভূমের সিউড়ির 18 নম্বর ওয়ার্ড, প্রায় 10 বছর ধরে এখানেই থাকে বেশ কয়েকটি ভবঘুরে পরিবার। তাদের দাবি 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। এবার কি হবে? তাদের এলাকা ছাড়া হতে হবে না তো? আমি প্রথমে আসছিলাম আসাম থেকে, 1971 আমি শিবিরে আসছি। তারপর আমি রেলের জায়গাতে ঘর তুলে আসছি। আমাদের কাছে ভোটার কার্ড আর আধার কার্ডই আছে। কোথায় যাব, কি করব না করব সেটাই চিন্তা করছি। কোচবিহারের মাথাভাঙা পুরসভার 7 নম্বর ওয়ার্ড। অভিযোগ, এখানকার একটি বুথে 29 জন ভোটার ভুতুড়ে। কেউ মারা গিয়েছেন, কেউ চলে গিয়েছেন অন্য জায়গায়, কিন্তু সবার নামই রয়ে গিয়েছে তালিকায়। বাংলাদেশে থাকে। আগে কি এখানেই থাকতো? আগেই না, এখানে আসে না। হঠাৎ আসে, হয়তো 5-7 বছর পরে একবার আসলো। মা আছে, মা তো বাকি দেখা যাবে, কিন্তু এখন বাংলাদেশেরই বাসিন্দা। বাংলাদেশ। উত্তর 24 পরগনার ঘোলার বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার একটি বুথে 100-র বেশি ভুতুড়ে ভোটার রয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, কেউ মারা গিয়েছেন 2015 সালে, কেউ আবার 2022 সালে, কিন্তু ভোটার লিস্টে সকলের নাম রয়েছে বলে দাবি। উষারানী চক্রবর্তী কি হয় আপনার? আমার মা। উনি বেঁচে আছেন? না না, কবে মারা গেছে? 19 সালে মারা গেছে। 2019 সালে মারা গেছে। আমি জানি ওখান থেকে কেটে দেবে, কোনো ডেথ সার্টিফিকেটও রয়েছে, কোনো অসুবিধা নেই। পঞ্চায়েতের থেকে আমরা সার্টিফিকেট এনেছি, তাও বলেছি। ওনারা যদি না কাটে সেটা তো আমাদের কিছু করার নেই। নিউজ 18 বাংলা। এসআইআর আতঙ্কে আত্মহত্যার হুঁশিয়ারি। পাড়ায় এসআইআর বৈঠকে অঝরে কান্না এক মহিলার। 2002-এর তালিকায় নাম না থাকায় আতঙ্ক। এসআইআর আতঙ্কে আত্মহত্যার হুঁশিয়ারি। পাড়ায় এসআইআর বৈঠকে অঝরে কান্না মহিলার। আপনাদের 2002-এর কোনো কিছু বলার বা জিজ্ঞাসা করার জন্য যদি কোনো কিছু থাকে তাহলে আমাদেরকে 2002-এর তালিকায় নাম না থাকায় আতঙ্ক। বাবা মায়ের নথি না থাকায় ভয়ে রয়েছেন মহিলা। এসআইআর আতঙ্কে আত্মহত্যার হুঁশিয়ারি মহিলার। সিউড়ির 19 নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ার ঘটনা। সেই মহিলা কি বলছেন শোনাবো। কাঁদছি, আমি মরলে এখানে, বাঁচলে এখানে, আমার কিচ্ছু নেই। ভয় নানান রকম শুনছি, খোয়ারেতে ভরে দেবে, এইদিকে ভরে দেবে, কেউ বলছে যে ভরে নিয়ে কিডনি নিয়ে নেবে, চোখ কানা করে দেবে। বুড়ো বয়সে যদি এগুলা হলে, এমনি না চারিদিকে আলোচনা হচ্ছে, ওটা শুনছি, শুনে টুনে ভয় লেগে যাচ্ছে। বলছে বাছাই করে নিয়ে একটা রঙ্গল করে ভরে দেবে, খেতে দিবে না, এমনি করে রেখে দিবে, এইসব বলছে। যে যাদের কিছু নাই তাদের, এইটার জন্যই ভয় লাগছে। আমার তো কিছুই নেই। তো এসআইআর নিয়ে যেটা সাধারণ পাবলিকের মধ্যে যে আতঙ্কটা ছড়িয়েছে, সেই আতঙ্কটা হচ্ছে হয় তুমি পেপারস দাও, নয় তোমাকে আমরা ইন্ডিয়া থেকে বের করবো। আতঙ্ক সৃষ্টি করতে চাইছে যে তোমাদেরকে এখানে রাখবে না, তোমাদের কোনো ক্যাম্পে রেখে দেবে, সেই ক্যাম্পে একবেলা খাবার দেবে, চোখ তুলে নেবে, কিডনি বিক্রি করে দেবে। এই চারিদিকে বিভ্রান্ত সৃষ্টি করছে। মানুষদেরকে নিয়ে প্রতিবাদ আমি করব এবং রুখে দেবো। এখন আমি সান্ত্বনা দিয়েছি যে আমার মা হয়ে তুমি আমার বাড়িতে থাকো। যদি কেউ এরকম হুমকি মারতে আসে আমাদেরকে ফোন করো। আসছে পরবর্তী খবরে। কলবিতে ওয়েবসাইট তালিকায় বিভ্রাট। 2002-এর জায়গায় 2003-এর তালিকা। 187 বুথের জন্য ভুল তালিকা আপলোড। বিভ্রাট নিয়ে কমিশনে নালিশ তৃণমূলের। জেলা শাসকের রিপোর্ট তলব কমিশনের। এরা বলছে 2002-এর ভোটার লিস্টকে আমরা বেঞ্চমার্ক হিসেবে ধরব। কুলপির ক্ষেত্রে 2002-এর ভোটার লিস্ট নেই, আপলোড যেটা করা হয়েছে সেটা 2003-এর রোল। আপনি কিভাবে এসআইআর করার কথা বলেন? যেখানে আপনি প্রস্তুত নয়, সেখানে আপনি বলছেন 2002-এর ভোটার তালিকা বেঞ্চমার্ক। ফের তৃণমূলে শোভন। আনুষ্ঠানিকভাবে যোগ শোভন আর বৈশাখের। ইতিমধ্যেই এনকেডিএর চেয়ারম্যান পদে শোভন। এবার তৃণমূলে আনুষ্ঠানিকভাবে শোভন চট্টোপাধ্যায়। মানে নিজের ঘর, নিজের সংসার, এর সঙ্গে যে আত্মিক যোগাযোগ, ঘরের ছেলে হিসেবে পুনরায় এর সঙ্গে সামিল হলাম রাস্তায় নেবে আন্দোলন করবার জন্য। আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার সামর্থ্য মতো যেভাবে মমতাদি চাইবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন, কাজে লাগতে পারতে, দলকে শক্তিশালী করতে।
আমি নিজের সমস্ত সিনসিয়ারিটি দিয়ে, ডিগনিটি দিয়ে কোথাও ত্রুটি রাখবো না। আনুষ্ঠানিকভাবে আজকে শোভন চ্যাটার্জি এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনই তৃণমূলে ফিরে এসেছেন। কে কোন রাজনৈতিক দল করবে সেটা বেছে নেওয়ার অধিকার সবার রয়েছে। কয়েক বছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না, কিন্তু নিয়মিত দলনেত্রীর সাথে তার যোগাযোগ ছিল এবং দলনেত্রীর অনুমোদন ক্রমে শোভনদা এবং বৈশাখী দি দুজনকে দলে ফেরানো হয়েছে। আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে। শোভনের প্রশংসার দিকে রত্না। এর আগেই তো আমরা সবাই জেনেই গেছি যে উনি যোগ দেবেন, কারণ এনকেডি এর উনি যখন চেয়ারম্যান হলেন তৃণমূলে জয়েন করবেন। তো আজকে এই শুভক্ষণে হয়তো উনি জয়েন করছেন মমতাদির নির্দেশে বা পার্টির নির্দেশে। তো আমার এখানে কিছু বলার নেই। দেখুন, উনি কাজ করতে চাইছিলেন, কাজ করবেন। আর শোভনবাবু নো ডাউট খুব ভালো প্রশাসনিক কাজ জানেন, করুন না কাজ। আমি তো মনে করি 8 বছর উনি যেভাবে ঘরে বসে সময় নষ্ট করেছেন, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে ওনার জীবনের। ভালোভাবে কাজ করতে পারবেন, দিদির পাশে দাঁড়িয়ে দিদিকে সাহায্য করতে পারবেন। আমি অবশ্যই খুব খুশি এবং স্বাগতম আমাদের দলে। সিঙ্গুরে বিজেপির সভায় হামলা, এসআইআর নিয়ে সভা চলাকালীন হামলা, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, আর এর প্রতিবাদে পথ অবরোধ বিজেপির। হামলার অভিযোগ খারিজ তৃণমূলের। বিজেপি এসআইআর সমর্থনে যে পথসভা করছিল, সেই পথসভা এমন একটা আতঙ্ক তৈরি করছিল, এলাকার মানুষ সেটার প্রতিবাদ করেছে। না, তৃণমূলের কোনো যোগ নেই, এটা মিথ্যা প্রচার করছে বা তৃণমূলের নামে এটা বদনাম করছে। এসআইআর এটা হচ্ছে একটা সরকারি প্রক্রিয়া, তার সমর্থনে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এই প্রোগ্রাম নিয়েছিল। কিন্তু এখানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা আশা করা যায় না। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে আপনারা যথাযথ ব্যবস্থা নিয়ে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা উপযুক্ত শাস্তি পাক। পাসপোর্ট আবেদন যাচাইয়ে ডিআইবি ইউনিট। মালদা চাঁচল থানায় চালু ডিআইবি ইউনিট। আবেদন যাচাই, পুলিশ ভেরিফিকেশন সহজ করতে উদ্যোগ। ডিআইবি ইউনিটের উদ্বোধন করেন এসপি। হেডকোয়ার্টার থেকে সব কিছু না হয়, আমরা থানাতে ডিআইবি একটা এস্টাবলিশমেন্ট তৈরি করছি প্রত্যেক থানাতে, যেখান থেকে ডিআইবির যে কাজ আছে, পাসপোর্ট ভেরিফিকেশন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, বাকি যে ভিআর থাকে, ভেরিফিকেশন রুল থাকে, এটা সব এখান থেকে তাড়াতাড়ি হতে পারে। বাকি যে জিম আছে ওটা আমরা স্টার্ট করছি, আমরা এর পরে আর যে ইকুইপমেন্ট আছে ওটা আমরা সাপ্লাই করবো। রাশাতো ব্যাংক দূরে, তবে ওই ব্যাংকেরই গ্রাহক সহায়তা কেন্দ্র বাড়ির পাশে। সেখানেই টাকা দিলে তা পৌঁছে যায় ব্যাংকে। অভিযোগ অনেকেরই জমা পড়া টাকা নাকি ব্যাংক পর্যন্ত পৌঁছয়নি। তাহলে যে রসিদ আছে, দেখা গেল যে সেসব রসিদ জাল। শয়ে শয়ে গ্রাহকের কয়েক কোটি টাকা তাহলে কি লোপাট। খবর ছড়িয়ে পড়তে কিন্তু গ্রাহকদের বিক্ষোভ। পরিস্থিতি সামলাতে গেলে বাঁকুড়ার জয়পুর থানার পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। তিল তিল করে জমানো টাকা কোথায়, টাকা ফেরত দেবে কে, জানেন না এরা। আমাদের ব্যাংকে টাকা জমা দিয়ে টাকাগুলো চুরি করে নিয়েছে সেই জয়পুর ব্যাংকে, ছাকা করেছিল গোপালনগরে। এরা চোরগুলোকে ওখানে বসে রেখেছিল, দিয়ে আমাদের টাকাগুলো 2 বছরের টাকা, লোন শোধ করে টাকা 3,80,000 এবং 2 বছরের সুদ সমেত টাকা সব ওরা নিয়ে পালিয়ে গেছে। বাঁকুড়ার গোপালনগর গ্রামের আশপাশে ব্যাংক নেই, আছে সেই 7 কিলোমিটার দূরে জয়পুরে। মানুষ যাতে ব্যাংকের সুবিধা পান তাই গোপালনগরে গ্রাহক পরিষেবা কেন্দ্র খুলেছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সেখানে টাকা দিলে পাওয়া যায় রসিদ, জমা দেওয়া টাকা পৌঁছে যায় ব্যাংকে। রসিদ দেখালে ব্যাংক থেকে পাওয়া যেত টাকা। অভিযোগ, টাকা জমা দিলে যে রসিদ দেওয়া হতো তা ছিল নকল। কেন? গ্রাহকের দেওয়া টাকা নাকি ব্যাংকেই পৌঁছতো না, পরিষেবা কেন্দ্র থেকেই হাওয়া হয়ে যেত। তাই নাকি নকল রসিদের ব্যবস্থা।
তুমি এক কাজ করো, তোমার 50,000 হয়েছে, ফিস করে দাও। একদিন ফিস করে দিয়ে গেল, দিয়ে 5 মাস হচ্ছে, দিয়ে এবার আমি বলছি তাহলে দেখে আসি গে, দিয়ে দেখছি না টাকা নাই। যখন দেখলাম ব্যাংক 4 দিন পূজায় বন্ধ ছিল, ব্যাংক কেন খুলছেন নাই, দিয়ে তখন এবারে এই বড় ব্যাংকে এসছি, বলেছে তোমাদের জাল রসিদ। টাকা তাহলে গেল কথা, তাহলে ব্যাংকের ম্যানেজারকে ধরবা, নি তো কাকে ধরবা? সেপ্টেম্বর মাসে হঠাৎই এক স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধিরা জানতে পারেন গ্রাহক সেবা কেন্দ্রে জমা করা তাদের আমানত ব্যাংকে জমা পড়েনি। তাদের যে রসিদ দেওয়া হয়েছে তাও ভুয়ো। খোঁজ নিয়ে দেখা গেল আরো অনেকেরই টাকা ব্যাংকে জমা পড়েনি, হাতে থাকা রসিদও জাল। এরপর গ্রাহক সেবা কেন্দ্রের 3 পরিচালকের নামে অভিযোগ দায়ের। রবিবার অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করে জয়পুর থানার পুলিশ। প্রতারিত গ্রাহকরা নিজেদের টাকা ফেরতের দাবিতে সোমবার বাঁকুড়ার জয়পুরের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন। ব্যাংকে ঢুকেও চলে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ব্যাংকে জয়পুর থানার পুলিশ গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখান প্রতারিত গ্রাহকরা। আমাদের টাকাটা ক্যাশ আমাদেরকে ফেরত দিয়ে দিন, আমরা অন্য জায়গায় জমা দেবো। বললো যে না, টাকা ফেরত দিয়ে যাবেন। আমরা চাই ব্যাংক বন্ধ, নাইলে ম্যানেজার সাথে যোগাযোগ চাই যে আমাদেরকে টাকা ফেরত চাই, নাইলে যাই হোক কিছু একটা ফাইসালা করতে হবে। ব্যাংকের ডেপুটি ম্যানেজারের দাবি সব নাকি ম্যানেজার জানেন, আর তিনি এখন ছুটিতে। আমার অথরিটি কিছু নেই, শাখা বন্ধ হলো 1 মাস থেকে বেশি হয়ে গেছে, তো এনাদের কেন জমা করলে আমি বুঝতে পারছি না। শাখা অফিসে হেড লোক আসলে তারপরে আপনাদের। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। পাকা ধানে জল ঢেলেছে অসময়ের বৃষ্টি, ফলন নষ্ট হওয়ার আশঙ্কায় প্রশাসনের দিকে তাকিয়ে আলিপুরদুয়ারের কৃষকরা। অকাল বৃষ্টিতে পকেট ফাঁকা, সবজিতে হাত দিলেই ছ্যাঁকা। 7 দিনের মধ্যে জলপাইগুড়ির বাজারে দামে আগুন। অক্টোবরের শুরুতে প্লাবনের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই উত্তরে ফের দুর্যোগের বৃষ্টি। কয়েকদিন আগে নিম্নচাপের জেরে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝেঁপে বৃষ্টি হয়। আকাশের কালো মেঘ সরেছে, কিন্তু কৃষকদের দুশ্চিন্তা কমেনি, কারণ অকাল বৃষ্টিতে মাঠের ফলন মাঠেই মারা যাওয়ার আশঙ্কা। বৃষ্টির কারণে এখন তো খুবই গন্ডগোল হয়ে গেল। এর ফলে কি ধান নষ্ট হচ্ছে, ক্ষতি হচ্ছে? অনেক ক্ষতি হচ্ছে, অনেক ধান নষ্ট হয়ে গেছে। ধান কেটে এখন গোলায় তোলার কথা, কিন্তু সেটা করা যাচ্ছে কই? আলিপুরদুয়ারের দক্ষিণ কামসিং, শালকুমার সহ একাধিক এলাকায় ধান চাষের শেষ মুহূর্তে ক্ষতি। বিস্তীর্ণ এলাকার ধান জমিতে জমে রয়েছে জল, তাতেই সারা বছরের পরিশ্রম জলে যাওয়ার আশঙ্কায় কৃষকরা। কিছু লোক এখনো কাটার প্রস্তুতি নিতেছে, বৃষ্টির কারণে এখন তো খুবই গন্ডগোল হয়ে গেল। এর ফলে কি ধান নষ্ট হচ্ছে, ক্ষতি হচ্ছে? অনেক ক্ষতি হচ্ছে, অনেক ধান নষ্ট হয়ে গেছে। প্রশাসন একটু দেখুক, দেখলে তো অনেকটা একটু শাস্তি পাওয়া যায়। বাজারে তো সবকিছুরই দাম বাড়ছে, আগে যা ছিল বৃষ্টির জন্য অনেক দাম বাড়ছে। এখন বাজারে ভীষণ অবস্থা খারাপ, মানে এত বেশি দাম জিনিসের, মানে হাতি দেওয়া যায় না। বাজারে শাকসবজি রয়েছে, কিন্তু স্বাদ থাকলেও ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজকলি সবই সাধ্যের বাইরে। জলপাইগুড়ির বিভিন্ন বাজারে সবজিতে হাত দিলেই ছ্যাঁকা। তিস্তা জলঢাকা নদী সংলগ্ন এলাকায় প্রচুর সবজি চাষ হয়। এবার ফলন ভালো হলেও এখন সবজির আকাশ ছোঁয়া দাম। 2 আটি লাল শাক নিলাম 10 টাকা, আগে ছিল 5টা দিত 20 টাকা, এখন 5টা দিচ্ছে না। এই বৃষ্টিতে দামটা বাড়ছে। জলপাইগুড়িতে 1 সপ্তাহ আগে ফুলকপির দাম ছিল 40 টাকা কেজি, এখন 60 থেকে 70 টাকা কেজি। বাঁধাকপি 30 থেকে বেড়ে 40 থেকে 50 টাকা কেজি। আলু কেজি প্রতি 20 টাকা থেকে বেড়ে 30 টাকা। পেঁয়াজকলি 100 থেকে বেড়ে 120, শিমও তাই। মূলো 60 টাকা থেকে 80 টাকা হয়েছে। বেগুনও 60 টাকা থেকে বেড়ে 80 টাকা কেজি। লঙ্কা 80 টাকা কেজি থেকে এক ধাক্কায় 100 টাকা কেজি। বৃষ্টির আগে যা রেট ছিল তার থেকে অনেক বেশি। ব্যবসায়ীরা বলছে যে আমাদের কিনতে হচ্ছে বেশি দামে, তাই আমরা বেশি দামে বিক্রি করছি, কিন্তু এটা আমার মনে হয় সৃষ্টি করা, এটা তো প্রশাসনকে দেখা উচিত। বাজারে আমদানি নাই কোনো মালে, আগে যেরকম ভাবে আমদানি হতো তার তুলনামূলক অনেক কম। হাটে যদি সস্তা পাই তো এখানে সস্তায় বেশি, এখন হাটেই বেশি, তাই এখানে এখন বেশি দামে বেচতে হচ্ছে। জলপাইগুড়ির সবজি আশপাশের জেলা সহ কলকাতার বাজারেও আসে, সেই সবজির দামেই এখন ছ্যাঁকা। রাজকুমার কর্মকার ও শান্তনু কর, নিউজ 18 বাংলা।
10 বছরের ভোগান্তি শেষ। দার্জিলিং এর খড়িবাড়িতে 14 লক্ষ টাকায় তৈরি হবে নতুন রাস্তা। উপকৃত হবেন আশপাশের 20টি গ্রামের বাসিন্দা। সোমবার হলো শিলান্যাস। 10 বছর ধরে বেহাল 327 নম্বর জাতীয় সড়কের বিকল্প এই রাস্তা। আমরা অনেক খুশি এই রাস্তা এইবার যে হলো, এটা বহুত অনেক সবারই সুবিধা। আমাদের সামনে চা বাগান আছে, চা বাগানের জন্য সুবিধা। রাস্তাটা হলে খুব ভালো। দার্জিলিং এর খড়িবাড়ির খয়ের মণিজ্যোতের বাসিন্দারা খুশি, যেন পুজোর বোনাস। কারণ জাতীয় সড়কের বিকল্প বেহাল রাস্তা সংস্কারে হাত লাগিয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদ। খড়িবাড়ির খয়ের মণিজ্যোত থেকে হাটখোলা পর্যন্ত রাস্তা শিলান্যাস। অনগ্রসর দপ্তরের উদ্যোগে 800 মিটার রাস্তা তৈরিতে খরচ হবে 14 লক্ষ টাকা। বহুত দিন থেকে এই রাস্তাটার জন্য কথা চলতেছিল। আমাদের এই রাস্তাটা না হলে হয় না। আর এখানে একটা আমাদের সামনে হসপিটাল, তারপরে একটা হাই স্কুল, এতটুকুই খুশি। রাস্তাটা হবে, আমাদের বহুত খুশি। খড়িবাড়ির খয়ের মণিজ্যোত ছাড়াও এই রাস্তার উপর নির্ভরশীল পান্তাবাড়ি, ডাঙ্গরভিটা, টিপুজোত সহ 20টি গ্রামের বাসিন্দারা। বাতাসির সাথে একটা কানেক্টিং জায়গা। বাতাসি এমন একটা জায়গা যেখানটা বাজার আছে, হসপিটাল আছে, স্কুল আছে, আমাদের বেলারও অফিস আছে। মানুষ বাতাসি যেতে হবে। দৈনন্দিন জীবনে রাস্তার একটা বড় ভূমিকা আছে। খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।